প্রথমে বলা হয়েছিল যন্ত্রপাতি খালাস হবে, শহর থেকে ভাড়া করা হয়েছিল ট্রাক এবং ক্রেন। পুলিশের ওয়াকিটকি আছে না, ওয়াকিটকির মধ্যে মেসেজ যখন দিল যে এখানে কি আনলোড করা হচ্ছে, ডিস্ট্রিক্ট পুলিশের যারা আছে এই সমস্ত ইয়েতে তাদের মেসেজ চলে গেছে। চলে যাওয়ার পরবর্তীকালে এটা ধামাচাপা দেওয়া সম্ভব হয় নাই। রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএল-এর এ ঘাটে 2004 সালের 1 এপ্রিল রাতে ভেড়ে দুটি কাঠের বোট, মায়ের দোয়া এবং আল্লাহর দান নামে এই কাঠবোট দুটি এই সিইউএফএল ঘাটে ভেড়ার পর জ্বালানো হয় শক্তিশালী লাইট। এরপর শুরু হয় সেখান থেকে অস্ত্র খালাস। প্রথমে বলা হয়েছিল যন্ত্রপাতি খালাস হবে, শহর থেকে ভাড়া করা হয়েছিল ট্রাক এবং ক্রেন। হঠাৎ করে সেখানে হাজির হয় কয়লার ডিপো এবং বন্দর ডিপোর ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট আলাউদ্দিন এবং সার্জেন্ট হেলালুদ্দিন। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। তাদের সাথে শুরু হয় অস্ত্র খালাসকারীদের বাকবিতণ্ডা। এরপর কর্ণফুলী নদীতে অনেক জল গড়িয়েছে। শুরু হয়েছিল এই মামলার তথাকথিত বিচার, যেখানে আসামি করা হয়েছিল এই বোর্ডের চালক এবং ক্রুদের। এমনকি মাঝি মাল্লার পাশাপাশি স্থানীয় কয়েকজন শ্রমিককেও এই মামলার আসামি করা হয়। সর্বশেষ পর্যায়ে এই মামলার বিচারে শিল্পমন্ত্রী, তৎকালীন জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ 14 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর এই মামলা পরিচালনাকারী তৎকালীন মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিনের মুখে শুনব ঘটনার আদ্যপ্রান্ত। এই সেই মরিয়ম বেগম ওরফে বদনী। বিএনপি জামায়াত জোট সরকারের প্রথম তদন্তে দাবি করা হয়েছিল বদনী বেগম সহ স্থানীয়রা এনেছিল 100 কোটি টাকার এই অস্ত্রের চালান। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। 21শে আগস্ট গ্রেনেড হামলার জজ মিয়ার মতো কাহিনীও সাজানো হয়েছিল 10 ট্রাক অস্ত্র মামলায়। এখানে জজ মিয়ার জায়গায় ছিলেন তৎকালীন ইউপি সদস্য মরিয়ম বেগম। এমনকি গ্রেফতার হয়ে 4 মাস জেল খাটার পর 10 বছরের বেশি সময় ধরে টানতে হয়েছিল বিশ্বজুড়ে আলোচিত অস্ত্র চালান মামলার বোঝা। অবশ্য শেষ পর্যায়ে ঘোষিত রায়ে আদালত থেকে খালাস পেল সে মরিয়ম বেগম বদনী। আজও জানেন না কেন তাকে মামলায় জড়ানো হয়েছিল। 10টা অস্ত্র যখন উঠছে, মামলা কারে কে বা দিছে এটা কেউ জানে না। সবাই এখানে ছিল না, দেশ বাড়িতে ছিল না। তা আমাকে কেন জড়াইছে এটাও আমি তাই জানি না। মামলা যখন দিয়েছে আমরা হাজির হয়েছি। আমি 4 মাস কাস্টডিতে ছিলাম। আমাকে এক জজ সাহেবে যারা জজে আমাকে বলছে যে তোমাকে জড়াইছে কেন। এটা আমি জানি না স্যার। ওকে অফিস কল করো। অফিস কল করছে। আমি বলছি যে তোমাকে এত বড় মামলায় কেন জড়াইছে, তুমি তো একজন ইপি সদস্য। কিন্তু আমাদের স্যার ওইটা আমি জানি না। তখন আমার বাচ্চা তার ছোটো ছিল, আমার পরিচালনায় কেউ ছিল না। অস্ত্রের চালান আটকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে তড়িঘড়ি করে 2টি মামলা দায়ের করা হয় কর্ণফুলী থানায়। অফিসার ইনচার্জ আহাদুর রহমান বাদী হয়ে অস্ত্র এবং চোরাচালান আইনের দায়ের করা মামলা দুটিতেই আসামি করা হয় বদনী বেগম সহ নৌকার মাঝি মাল্লা এবং ট্রাকের হেল্পার ও চালকদের। কিন্তু অস্ত্র রহস্য তথ্য উন্মোচন না করেই চার্জশিট দেয় পুলিশ। শুরু হয় মামলার বিচার। যে 2 জন পুলিশ সার্জেন্ট হেলালুদ্দিন এবং আলাউদ্দিনের দৃঢ়তায় অস্ত্রের চালান জব্দ করা হয়েছিল, সেই 2 জনকে পরবর্তীতে অস্ত্র মামলা ফাঁসিয়ে চাকরিচ্যুত করে জোট সরকার। এটা তো বিএনপি আমলে কেসটা হয়েছিল এবং সেখানে হইলে পরে কিন্তু তারা কিন্তু অরিজিনাল আসামি যারা অপরাধী তাদেরকে কিন্তু করা হয়নি, আসামি করা হয়নি। এখানে আপনার মাঝি মাল্লা লেবার যারা তাদেরকে আসামি করে কেসটা করা হয়েছে। মাঝি মাল্লা যারা লোডিং আনলোডিং করে এদেরকে আসামি করে কেসটা করা হয়েছে। পরে তখন মধ্যে আপনার তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় তো এটা একটা ফার্দার ইনভেস্টিগেশন দেওয়া হলো, যে ইনভেস্টিগেশন করা, নট ইনকোয়ারি, ইনভেস্টিগেশন করার জন্য। সেই ফার্দার ইনভেস্টিগেশনের সময় দেখা গেলো যে আসলে এরা তো নির্দোষী, এরা শুধু লেবার, এরা তো ডেইলি লেবারে কাজ করে, মাঝি মাল্লা লোক, এরা তো এগুলি এত বড় অস্ত্র চালানোর সাথে জড়িত থাকার কথা না। মামলার নানা তথ্য প্রমাণে উঠে এসেছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়েছিল এই 10 ট্রাক অস্ত্র। সেটি চট্টগ্রামের এই সিইউএফএল ঘাটে খালাসের পর নিয়ে যাওয়ার কথা ছিল সিলেটের মৌলভীবাজার। এরপর সেখান থেকে সীমান্ত হয়ে ভারতের আসাম। কিন্তু পুলিশের 2 সার্জেন্ট আলাউদ্দিন এবং সার্জেন্ট হেলালুদ্দিনের কারণে এই অস্ত্র চালান থেকে যায় বাংলাদেশে।
প্রথম পর্যায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চট্টগ্রামের দামপাড়া পুলিশ স্টেশনে এসে বলেছিলেন তারা তদন্ত করছেন। তবে তথ্য প্রমাণে উঠে এসেছে বিএনপির হাইকমান্ডের নির্দেশে এসেছিল এই অস্ত্রের চালান। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও জানতেন এই অস্ত্রের চালান বাংলাদেশে আসার, যে কারণে তদন্ত কর্মকর্তাদের তিনি চুপ থাকতে বলেছিলেন। কিন্তু পুরো পরিস্থিতি 180 ডিগ্রিতে ঘুরে যায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর। শুরু হয় বহুল আলোচিত মামলা দুটির পুনঃতদন্ত। আর তদন্তবার পেয়ে সিআইডি একে একে গ্রেফতার করে এনএসআই এর ফিল্ড অফিসার আকবর হোসেন খান, উপপরিচালক মেজর লিয়াকত, পরিচালক উইং কমান্ডার শাহাবুদ্দিন, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, ডিজিএফআই এর পরিচালক মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার দেখানো হয়। মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকেও। মামলার যে নথি তাতে উঠে এসেছে তৎকালীন ডিজিএফআই এবং এনএসআই এর শীর্ষ কর্মকর্তাদের ইন্ধনে এই অস্ত্রের চালান যেমন বঙ্গোপসাগরে খালাসের পর এই সিএফএল জেটিঘাটে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে মৌলভীবাজারে যাওয়ারও ব্যবস্থা করেছিল তারা, যে কারণে এই মামলায় গ্রেপ্তার হয়েছিল তৎকালীন এনএসআই এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, এমনকি ডিজিএফআই এর পরিচালক কাউন্টার মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার চৌধুরী। নতুন করে বিচার শুরু হয় এই মামলার। ঘোষিত রায়ে বদনী বেগম সহ মাঝি মাল্লাদের খালাস দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মূল 14 জনকে। এটা খুব গোপনীয়ভাবে আনা হয়েছে এবং বিশেষ করে এটা ওই পরবর্তীকালে আমি ট্রায়ালে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এনএসআই ডিজিএফআই লোকজন এটার সাথে জড়িত আছে, হাই অফিসিয়াল যারা ডিজিএফ এর ডাইরেক্টর ডিজি, তো এদের সবারই আপনার যোগসাজশে বিশাল অস্ত্র আসছিল এবং সেগুলো হঠাৎ কাকতালীয়ভাবে যখন হ্যালোজেন বাতি জ্বালালো আমরা ইয়েতে ওই কী যেন ওই সিও ফেলে সেখানে বাতি জ্বালানোর পরে তখন তাদের সন্দেহ হইলো যে কী ব্যাপার, আজকে গভীর রাত্রে বাতি জ্বললো, ব্যাপারটা কী এইভাবে, এবং সে দেখলো যে সেখানে মাল আনলোড হচ্ছে। এরা দুইজন আলাউদ্দিন এবং হেলাল উদ্দিন, এরা দুইজনেই সেখানে সিভিল ইয়েতে ছিল, ফাঁড়িতে দায়িত্বে ছিল। পুলিশের ওয়াকিটকি আছে না, ওয়াকিটকিতে মেসেজ যখন দিল যে এখানে কি আনলোড করা হচ্ছে, এই কথা বলার সাথে সাথে এটা তো সম্পূর্ণ বাংলাদেশে বিশেষ করে চিটাগাংয়ের মেট্রোপলিটন পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশের যারা আছে এই সমস্ত ইয়েতে তাদের মেসেজ চলে গেছে। চলে যাওয়ার পরবর্তীকালে এটা ধামাচাপা দেওয়া সম্ভব হয় নাই। আদালতের ঘোষিত রায়ে 14 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। রয়ে গেছে অনেকগুলো অমীমাংসিত বিষয়। 10 ট্রাক অস্ত্রের সময় মিসিং হয়েছিল 24টি গ্রেনেড। জব্দ তালিকায় এই গ্রেনেডের অস্তিত্ব থাকলেও চার্জশিটে বলা হয়েছে তা পাওয়া যায়নি। এই গ্রেনেড কোথায় গিয়েছে কিংবা কোন কাজে ব্যবহার হয়েছে তা এখনও সুরাহা হয়নি। আরেকটি অমীমাংসিত বিষয় হলো উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়ার বাংলাদেশে অবস্থান। প্রতিবেশী দেশ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের এই শীর্ষ নেতা কীভাবে ভিন্ন পরিচয়ে বাংলাদেশে ছিল তার কোনো রহস্য উন্মোচন হয়নি। এমনকি এই বিচ্ছিন্নতাবাদী নেতা কিভাবে সরকারি শীর্ষ পর্যায়ের নেতা এবং সরকারি কর্মকর্তাদের সাথে যুক্ত হয়েছিলেন সে সুরাহা হয়নি তদন্তে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আদালতের নির্দেশে 790টি অস্ত্র ব্যবহারের জন্য র্যাবকে দেওয়া হয়েছিল। 2004 সালের 1 এপ্রিল রাতে এই রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিএফএল ঘাটে খালাসের চেষ্টা চলছিল 10 ট্রাক অস্ত্র। এরপর কর্ণফুলী নদীতে অনেক জল গড়িয়েছে। 2014 সালের 30 জানুয়ারি ঘোষিত রায়ে জামায়াত নেতা ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, বিএনপি নেতা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে ছিল তৎকালীন এনএসআই এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, ডিজিএফআই এর পরিচালক মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার। এখন উচ্চ আদালতে চলছে আসামিদের আপিল শুনানি। দেখা যাক সর্বশেষ পর্যায়ে কি হয় এই আসামিদের ভাগ্যে। চট্টগ্রামের সিএফএল ঘাট থেকে কমল দে, সময় সংবাদ।